হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি গল্প, কবিতা, নাটক এবং সাহিত্যের ইতিহাসের সম্পূর্ণ নোটসগুলো দিয়ে দিয়েছি এবং বিস্তারিতভাবে সমস্ত গল্প, কবিতা, নাটকগুলোও পড়িয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা সাজেশন। ঠিক আছে? তো প্রথম যে গল্পটি আছে তোমাদের পাঠ্যাংশের ছুটি গল্প, এখান থেকে মাত্র 4টে প্রশ্ন আমি রেখেছি। এই প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। দেখো, প্রথম প্রশ্ন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কি ছিল? আর শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল? 2 নম্বর প্রশ্নে রেখেছি, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। ফটিকের ক্ষেত্রে অবস্থাটি কেমন ছিল বর্ণনা দাও। সেই পরিস্থিতিতে ফটিকের কি মনে হয়েছিল উল্লেখ করো। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে তৈরি করে রেখো। এর মধ্যে থেকে একটি অবশ্যই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। ঠিক আছে? এরপরে রেখেছি তেলেনাপোতা আবিষ্কার গল্প। এবার তোমাদের গল্প দুটো কোশ্চেন আসবে, দুটো থেকে যে কোনো একটি করতে পারো। তাহলে তোমাদের সুবিধার্থে হয় তোমরা ছুটি থেকে করে যেতে পারো, না হলে তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে তোমরা কোশ্চেনগুলো করে যেতে পারো। ঠিক আছে? কারণ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমি যদি একটি গল্প ভালো করে পড়ি তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবো। দেখো, তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রথম প্রশ্ন রেখেছি, তেলেনাপোতা আবিষ্কার গল্পে উল্লেখিত যামিনীর চরিত্রটি সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, না মাসিমা আর পালাবো না। এখানে কে কাকে উক্তিটি করেছেন? উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্নে রেখেছি, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প, আলোচনা করো নিজের ভাষায়। 4 নম্বর প্রশ্নে রেখেছি, ছোট গল্প হিসেবে তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। এবার আসবো আমরা কবিতা থেকে। ভাব সম্মেলন। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, কি কোহবরে সখী আনন্দ ওর, এই আনন্দের কারণ নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্নে রেখেছি, বরিশার ছত্রপিয়া দরিয়ার না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? এখানে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্নে রেখেছি, তব হামো পিয়া দূর দেশে না পাঠায়, কাকে দূর দেশে না পাঠানোর কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপরে লালন সাহু ফকিরের গান, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মন্তব্যটির তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। 2 নম্বরে রেখেছি, লালন সাহু ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে রেখেছি, জেনে শুনে মোড়াও মাথা, কাদের উদ্দেশ্যে কবি এই কথা বলেছেন? এই কথা বলার কারণ কি? এবার আসবো আমরা লাস্ট কবিতা নুন কবিতা থেকে। নুন কবিতার প্রথম প্রশ্নে রেখেছি, আমরা তো অল্পে খুশি, এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, এই চলে যাওয়ার মধ্য দিয়ে জীবনের কোন বিশেষ তাৎপর্যের দিকে কবি ইঙ্গিত করেছেন? 3 নম্বর প্রশ্ন রেখেছি, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্যের প্রকাশ ঘটেছে? 4 নম্বর প্রশ্নে রেখেছি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কাদের কাছে এই দাবি করেছে এবং কেন? এই কবিতা থেকেও তোমাদের দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে। অর্থাৎ 3টি কবিতার মধ্যে তোমরা দুটি ভালো করে করেছো, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই এখান থেকেই কমন পাবে। ঠিক আছে? এরপরে আসবো আমরা আগুন নাটক থেকে। এই আগুন নাটকেও তোমাদের দুটি থাকবে, একটি করতে হবে। দেখো, আগুন নাটকে প্রথম প্রশ্ন রেখেছি, আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য
সমগ্র নাট্য কাহিনী অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর প্রশ্নে রেখেছি আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্নে রেখেছি আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বক্তা কে, তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন, গোলমাল যাতে না হয় সেজন্য তিনি কি করতে বলেছেন। 4 নম্বর প্রশ্নে রেখেছি এই আর কটা দিন বউ, বুঝলি, কে এই কথা বলেছে, এই আর কটা দিনের পরিচয় কি পাওয়া যায়, এরপরে কি হবে বলে বক্তা প্রত্যাশা করেছেন। 5 নম্বর প্রশ্ন কি আমার পুরুষ মানুষ রে, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন যেই রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কে মন্তব্যটি করেছে, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। এখান থেকেই তোমরা দুটো কোশ্চেন পেয়ে যাবে এবং তোমাদেরকে যে কোনো একটি করতে হবে। প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে রেখো, আর এই প্রশ্নগুলোর উত্তর আগের ভিডিওগুলিতে নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, তাহলে এক জায়গায় তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার আসবো আমরা প্রবন্ধ। পঞ্চতন্ত্র যেটা আছে তোমাদের সৈয়দ মুস্তফা আলীর লেখা। ঠিক আছে, এখানে তোমাদের 4টে নাটক আছে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। এখানে তোমাদের 4টে প্রবন্ধ থেকে একটি করে কোশ্চেন, অর্থাৎ 4টে প্রশ্ন আসবে, যে কোনো দুটি করতে হবে তোমাদের। ঠিক আছে, তোমরা যে কোনো দুটি যদি ভালো করে করো তাহলেই কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখো, বই কেনা থেকে প্রথম প্রশ্ন রেখেছি আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন। এখানে আনাতোল ফ্রান্স কে ছিলেন, তিনি কি বলেছিলেন। 2 নম্বর প্রশ্ন কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে, অসংখ্য ভুবন কথাটি ব্যাখ্যা করো, কিভাবে ভুবন সৃষ্টি সম্ভব বলে কথক মনে করেছেন। 3 নম্বর প্রশ্ন রেখেছি তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে, কে স্থির করেছিলেন এবং কেন তার এই সিদ্ধান্ত। 4 নম্বর প্রশ্ন গল্পটা সকলেই জানেন, যে গল্পের কথা লেখক বলেছেন তার নিজের ভাষায় লেখো। এরপরে আসবো আমরা আজব শহর কলকাতা থেকে। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি আজব শহর কলকাতাই বটে, কেন প্রাবন্ধিকের এই ধারণা হয়েছে লেখো। 2 নম্বর প্রশ্নে রেখেছি সামনে দেখি বড় বড় হরপে লেখা, কি লেখা ছিল, তা দেখে প্রাবন্ধিকের মনে কোন ভাবনার জন্ম হয়েছিল। 3 নম্বর প্রশ্ন রেখেছি আমার মনে বড় আনন্দ হলো, কি দেখে, কেন প্রাবন্ধিকের মনে আনন্দ হয়েছিল। 4 নম্বর প্রশ্নে রেখেছি আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল এবং দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন। এবার আসবো আমরা 25শে বৈশাখ প্রবন্ধ থেকে। দেখো, এখানে 3টে প্রশ্ন রেখেছি মাত্র। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন, আর তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন। 2 নম্বর প্রশ্ন রেখেছি এই গান আর অন্য কোনো রূপ নিতে পারতো না, কখন প্রাবন্ধিকের এই উপলব্ধি হয়েছে, নিজের ধারণাটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন। 3 নম্বর প্রশ্ন রেখেছি একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে, কোন ভুবনের কথা বলা হয়েছে, কিভাবে তা লেখকের আপন হয়ে উঠবে। আড্ডা থেকে কি রেখেছি দেখো, 4টে প্রশ্ন রেখেছি মাত্র। এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা, কোন আড্ডার কথা বলা হয়েছে, লেখককে অনুসরণ করে সেই আড্ডার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নে রেখেছি বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি, লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। 3 নম্বর প্রশ্ন রেখেছি হাই দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ, কোন প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন অতি উত্তম আরবি কবিতা লেখে, কার কথা বলা হয়েছে, কবিতায় তার কোন পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন। ঠিক আছে, এই হলো তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে কোশ্চেন। এখান থেকে মোট 4টে প্রশ্ন থাকবে, যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে, যে কোনো দুটি তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এই প্রবন্ধ থেকে। ঠিক আছে, নেক্সট এবার আসবো আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, খুব বড় চ্যাপ্টার। দেখো, প্রথম চ্যাপ্টার আছে ঊনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন।
প্রথম প্রশ্ন রেখেছি এখানে মাত্র দুটো কোশ্চেন রেখেছি। 19 শতকের ধর্মীয় ও সামাজিক আন্দোলনের পটভূমিকায় ব্রাহ্ম সমাজের অবদানের কথা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নে রেখেছি 19 শতকের নবজাগরণের ক্ষেত্রে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো। এবার কাব্য কবিতা ধারা থেকে 4টে প্রশ্ন রেখেছি। বাংলা আখ্যান কাব্য ও মহাকাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি মহিতলাল মজুমদারের কবিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যে তার স্থান নির্দেশ করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি বাংলার গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন রেখেছি কাজী নজরুল ইসলামের কাব্য রচনায় বিষয়বস্তু ও বিশিষ্টতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার আসবো আমরা বাংলা নাটক ও যাত্রার ধারা। দুটো প্রশ্ন রেখেছি এখানে মাত্র। দীনবন্ধু মিত্রের নাট্য রচনার বিবরণ দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তার বিশিষ্টতা নির্দেশ করো। আর 2 নম্বর প্রশ্ন রেখেছি উৎপল দত্তের নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উপন্যাস ও ছোট গল্প থেকে কয়েকটা কোশ্চেন রেখেছি। 1 নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি বাংলা উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। এরপরে আসবো আমরা লৌকিক সাহিত্যের নানা দিক। এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো, যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন লোককথা কাকে বলে, লোককথার যে কোনো 2টি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন দেখো প্রবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন প্রবাদের সঙ্গে ধাঁধার পার্থক্য কোথায়। আর 5 নম্বর প্রশ্ন খেলার ছড়াগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো পরীক্ষা তোমাদের সোমবার থেকে শুরু। আশা করি প্রত্যেকের এই প্রশ্ন উত্তরগুলো করা আছে। যদি কারো কোনো প্রশ্নের উত্তর করা না থাকে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। ওকে।